অনেক জোড়াজড়ির পর শাহরিয়ারকে জোর করে অবশেষে বিয়ে করতে বাধ্য করে তারা। বাসর ঘরের ভিতরে গিয়ে শান্তা নিজের বিয়ে করা স্বামী শাহরিয়ারকে দেখতে না পেয়ে চমকে যায়। রুমের চারদিকে ভালো করে তাকিয়ে সে দেখতে পেল শাহরিয়ার বিছানার পিছনে গুটিসুটিভাবে লুকিয়ে ভয়ে কাঁপছে এবং মাঝে মধ্যে কাঁদো কাঁদো শব্দ করছে। তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পা জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে আর মারবেন না, দয়া করুন। আমার শরীরে এমনিতেই খুব ব্যথা। আমি দরকার হলে সারা জীবন আপনার পায়ের নিচে পড়ে থাকবো, তবু প্লিজ আমাকে মারবেন না। কথাগুলো বলার পর পরি শাহরিয়ার তার পাঞ্জাবিটা খুলে শান্তাকে দেখিয়ে বলল, এই দেখুন, আমার শরীরে এখনো অনেক আঘাতের চিহ্ন রয়েছে, তার মধ্যে আমাকে আর মারবেন না প্লিজ। শাহরিয়ারের এমন অবস্থা দেখে শান্তার মনটা নিমেষে গলে যায়, সৃষ্টি হয়ে যায় অদ্ভুত এক মায়ায়। কেউ কি নিজের স্ত্রীর পা জড়িয়ে ধরে এমন করে কাঁদে? ওঠো বলছি। আগে বলেন, আপনি আমাকে মারবেন না? আমি তোমাকে কেন মারবো? তুমি তো আমার স্বামী। তারপর শান্তা জোর করে শাহরিয়ারকে বিছানায় নিয়ে গিয়ে বসিয়ে তার শরীরে ঔষধ লাগিয়ে দেয়। আর শাহরিয়ার বারবার যন্ত্রণায় আটকে উঠেছে। শান্তার ওষুধ লাগানো শেষ হলে শাহরিয়ার তাকে বলল, আপনি না খুব ভালো। জানেন, আমার বাসার সবাই আমাকে আঘাত করে, যন্ত্রণা দেয়, অত্যাচার করে। এমনকি আমাদের বাসার কাজের লোকটা, যাকে আমি সব সময় নিজের কাকা মনে করতাম, সে নিজেও আমাকে খুব মারধর করে। আপনিও কখনো আবার আমাকে অত্যাচার করবেন না তো? শাহরিয়ারের কথাগুলো শুনে খুব মায়া লাগলো শান্তার। শান্তা নিজেই অজান্তে শাহরিয়ারকে বিছানায় শুইয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। শাহরিয়ার নিজেকে শান্তার কাছে থেকে ছাড়াতে চাইলেও শান্তা বলে উঠল, চুপচাপ ঘুমিয়ে পড়ো। শাহরিয়ার আর কিছুই বলতে পারল না। সে না চাইতেও শান্তার জোড়াজড়িতে অমনি ঘুমিয়ে যেতে বাধ্য হলো। শাহরিয়ার ঘুমিয়ে গেছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু শান্তার চোখে এখনো ঘুম আসছে না। শান্তা মনে মনে ভাবছে, তাকে তো অন্য একটা কাজে নিয়োজিত করা হয়েছে, তাহলে সে কেন প্রথম রাতে শাহরিয়ার মায়ায় জড়িয়ে যাচ্ছে? সে কি সত্যি সত্যি তার কাজটা ঠিকমতো করতে পারবে কি পারবে না? যদি কাজটা সে দ্রুত করতে না পারে, তাহলে তো টাকার অভাবে হাসপাতালে থাকা তার ভাইটা মারা যাবে। পরের দিন সকালে শান্তা ঘুম থেকে উঠে দেখতে পেল শাহরিয়ার এখনো ঘুমিয়ে রয়েছে, একদম বাচ্চাদের মতো। তার ঘুমন্ত চেহারায় অনেক আঘাতের চিহ্ন ও স্পষ্ট ফুটে উঠেছে, যা দেখে শান্তার খুব খারাপ লাগলো। শান্তা ফ্রেশ হয়ে এসে শাহরিয়ারকে আলতোভাবে শুয়ে ডাকতে লাগলো। শাহরিয়ার ঘুম ঘুম চোখে শান্তাকে বলল, প্লিজ আমাকে আরেকটু ঘুমাতে দেন না। না, এখন আর ঘুমানো যাবে না। ওঠো বলছি। ফ্রেশ হয়ে আমার সাথে নিচে চলো নাস্তা করতে। নিচে যাওয়ার কথা শুনে শাহরিয়ারের ঘুম বাতাসে উড়ে গিয়ে মিশে অদৃশ্য হয়ে গেল। ভয়ে সে লাফ মেরে উঠল আর শান্তাকে কাঁদো কাঁদো গলায় বলল, না না না, মোটেও না, আমি নিচে যাব না। প্লিজ আমাকে নিচে নিয়ে যেতে চাইবেন না? আমাকে দেখলেই ওরা খুব মারবে। আহা, কেউ কিছু করবে না, আমি আছি না। না, আমি যাব না, আমার খুব ভয় করে। বলছি তো, কেউ তোমাকে কিচ্ছু করবে না। তুমি যাবে কি যাবে না? না, আমি যাব না। শাহরিয়ারের কথার জবাবে শান্তার কিছুই বলল না। সোজা শাহরিয়ারকে জোর করে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। শাহরিয়ার একবার রুমের এপাশ আরেকবার রুমের ওপাশে দৌড়চ্ছে, আর তার পিছু পিছু ছুটছে শান্তা। এক সময় শাহরিয়ার কিছুটা একটার সাথে হোঁচট খেয়ে যখন পড়ে যেতে রইল, তখনই শান্তা দ্রুত শাহরিয়ার কোমর ধরে নিজের সাথে জড়িয়ে ধরল আর বলল, আমি থাকতে তোমাকে কেউ কিছু করবে না। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে চলো। তারপর শান্তা শাহরিয়ারকে নিচে নিয়ে গেল। নিচে গিয়ে শাহরিয়ার দেখতে পারল যে তার দুই ভাবি ও দুই ভাই খাবার খাচ্ছে। শাহরিয়ার এটা দেখে খুব আশ্চর্য হয়েছে যে তাকে এখনো কেউ কিছু করছে বা বলছে না কেন। শান্তা একটা চেয়ার টেনে শাহরিয়ারকে খাবার টেবিলে বসিয়ে দিল এবং খাবার বেড়ে শাহরিয়ারকে দিতে লাগলো। হঠাৎ শাহরিয়ার দেখতে পেল রফিক কাকা তার দিকে একটা কিছু নিয়ে তেড়ে আসছে। শাহরিয়ার ভয়ে চেয়ার থেকে উঠে শান্তার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। রফিক কাকা একটু কাছে আসতেই শান্তার টেবিল থেকে খাবারের বাটিটা ছুঁড়ে মারে রফিক কাকার উপর। গরম খাবারের বাটিটা রফিক কাকার মুখে পড়তেই যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে এবং গার্ড ডেকে এনে শান্তা রফিক কাকাকে বাড়ি থেকে বের করে দিল। শাহরিয়ার আশ্চর্যের পর আশ্চর্য হচ্ছে এটা দেখে এখনো তারা দুই ভাই ও দুই ভাবি কিছুই বলছে না। তারা নিজেরা নিজেদের খাবার খেতে ব্যস্ত, কেউ একবার ঘুরেও তাকাচ্ছে না। শাহরিয়ারের খাবার খাওয়া শেষ হলে শান্তা তাকে রুমে নিয়ে আসে। আচ্ছা, রফিক কাকাকে আপনি বাসা থেকে বের না করে দিলেও তো পারতেন। বেচারা এখন কি খাবে?
কি করবে? এরকম কাজের লোকদের বাসা থেকে বের করে দেওয়াই উচিত। আমার না খুব ভয় লাগছে তোমাকে দেখে। কেন? তুমি খুব রাগী তাই। তো কি হয়েছে? শুনেছি রাগী মেয়েরাও নাকি কি? মারধর করে। তো আমি কি তোমায় মারধর করি? না। তাহলে চুপচাপ থাকো, আর কোনো কথা বলো না। শান্তার কথার জবাবে শাহরিয়ার আর কিছুই বলতে পারলো না। বিছানায় বসে বসে গেম খেলছে। সে কখনো হাসছে বা কখনো মন খারাপ করছে তা দেখে কিন্তু শান্তার বেশ ভালো লাগছে। রাতে শান্তা নিজ হাতে শাহরিয়ারকে খাবার খাইয়ে দেয়। অবশ্য জোর করে খাইয়ে দিতে হয়েছিল তাকে। লজ্জায় প্রথমে খেতে চায়নি। ঘুমানোর সময় শাহরিয়ারের কোনো জানি খুব ইচ্ছে করছিল শান্তাকে জড়িয়ে ধরে ঘুমাবে, কারণ শান্তা তাকে জড়িয়ে ধরলে খুব ভালো লাগে তার। অজানা এক অনুভূতিতে হারিয়ে যায় সে। এই একটা কথা বলা ছিল। কি? না মানে যদি রাগ না করো তাহলে বলবো। কথা না বাড়িয়ে বলে ফেলো। আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাবে? এটা বলতে এত সময় লাগে? আচ্ছা ঠিক আছে, আমার কাছে আসো। না তুমি আসো, আমার খুব লজ্জা লাগে। ওরে আমার লজ্জা বাবুটা। তারপর শান্তা শাহরিয়ারকে জড়িয়ে ধরলো। শাহরিয়ারের কেন জানি এখন বেশ লজ্জা লাগছে, আবার অনেক ভালো লাগছে। এভাবে প্রায় অনেক দিন চলে গেল শাহরিয়ারের, বলতে গেলে খুব ভালোভাবেই। আর আজ রাতে শান্তা শাহরিয়ারকে নিজের হাতে রান্না করে খাইয়ে দিচ্ছে, আর শাহরিয়ার পরম সুখে নিজের স্ত্রীর হাতে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলে শাহরিয়ার আজ নিজে থেকেই এই প্রথম শান্তাকে জড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু তার পরের দিন শাহরিয়ার ঘুম থেকে উঠে যা দেখলো তাতে তার বুক সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। শাহরিয়ার দেখতে পেল শান্তা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। সে দেরি না করে শান্তার হাত ধরে তাকে ডাকতে লাগলো, কিন্তু সে উঠছে না। শাহরিয়ার বেশ বুঝতে পারছে শান্তার হাত ঠান্ডা হয়ে আছে। শাহরিয়ার শান্তাকে ভালোভাবে দেখে বুঝতে পারে দেহে আর প্রাণ নেই, অর্থাৎ সে মৃত। সাথে সাথে শাহরিয়ার শান্তা বলে চিৎকার দিয়ে শান্তার শীতল দেহটা নিজের বুকের সাথে আঁকড়ে ধরে চোখের অশ্রু ফেলেছে। শান্তা, ও শান্তা, তুমি কথা কেন বলছো না? একটিবার চোখ খুলে দেখো না। এই যে আমি শাহরিয়ার। কি হয়েছে তোমার? চোখ কেন মেলছো না? তুমি এইভাবে আমাকে একা করতে পারো না। তুমি চলে গেলে কে আমাকে আমার ভাইয়া ও ভাবিদের হাত থেকে বাঁচাবে? তুমি না থাকলে তো তারা আমাকে প্রতিদিন খুব অত্যাচার করবে। ও শান্তা, কি হয়েছে তোমার? চোখ কেন মেলছো না? শান্তার মৃত শীতল লাশটি জড়িয়ে ধরে অনবরত চিৎকার দিয়ে কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে শাহরিয়ার। হঠাৎ শাহরিয়ার বুঝতে পারে কেউ একজন তার রুমের দিকে আসছে। আর সে যখন তার রুমে আসে তাকে দেখে শাহরিয়ারের ভয়ে তার শরীর শিউরে ওঠে। শাহরিয়ার সামনে তাকিয়ে দেখে তার বড় ভাই হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। অস্ত্রে বেশ খানিক রক্তও দেখতে পেল সে। শাহরিয়ারের বড় ভাই ধারালো অস্ত্রটা নিয়ে হাসতে হাসতে শাহরিয়ারের কাছে এগোতে লাগলো। শাহরিয়ারের ভয়ে তার কলিজার নিমিষেই শুকিয়ে গেল। ভয়ে বারবার কেঁপে উঠছে সে। শান্তার মৃত লাশটি নিজের সাথে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, শান্তা, ও শান্তা, উঠো না। তুমি না উঠলে যে ভাইয়া আমাকে মারবে। হ্যাঁ, খুব মারবে। শান্তা, দেখো ভাইয়া আসছে আমাকে মারার জন্য। বাঁচাও আমাকে শান্তা গো। শাহরিয়ারের বড় ভাই শাহরিয়ারের কাছে এসেই তাকে সজোরে একটা লাথি মারে। লাথি খেয়ে শাহরিয়ার শান্তার মৃত লাশটির থেকে কিছুটা দূরে সরে যায়, কিন্তু সে আবার শান্তার মৃত দেহটিকে নিজের সাথে আঁকড়ে ধরে বলল, শান্তা, বাঁচাও আমাকে শান্তা, শান্তা। শাহরিয়ারের এমন কাণ্ড দেখে পিছন থেকে হাসতে হাসতে শাহরিয়ারের মেজ ভাই ও দুই ভাবি শাহরিয়ারের সামনে আসলো। আহারে, বেচারা এখন কতটা না অসহায়। আর কেঁদো না দেবর সাহেব, এক্ষুনি সব চোখের জল খরচ করে ফেললে হবে নাকি? এখনো তো অনেক কিছুই বাকি। তোমরা এত নিষ্ঠুর কেন? মানুষ নাকি জানো? আর তোমরা আমার থেকে কেন আমার শান্তাকে কেড়ে নিলে? শোন, তোর ওই শান্তাকে আমি মেরেছি। বলতে গেলে আমরা সবাই মিলে মনের এক অজানা আনন্দে হত্যা করেছি। তার কারণ শান্তাকে আমরা তোর সাথে বিয়ে দিয়েছি শুধুমাত্র এর জন্য যে তোকে মিথ্যা ভালোবাসা দিয়ে সম্পত্তিগুলো হাতিয়ে নিয়ে আমাদের হাতে এনে দিতে পারে। কিন্তু তা না করে শালি শুধু দিন দিন তোর প্রতি ভালোবাসা বাড়ছিল। তোকে সত্যি সত্যি নাকি ভালোবেসে ফেলেছে, আর সে কখনো তোর সাথে নাকি বেইমানি করতে পারবে না। তাই বলে আমরা ওকে আবার জানে মারতে চাইছিলাম না, কিন্তু বাধ্য হয়েই আমাদের ওকে হত্যা করতে হয়েছে। তার অন্যতম কারণ শান্তা আমাদের একটা গোপন কথা জেনে ফেলেছিল।
আর সেই সাথে আরো বিভিন্ন তথ্য পুলিশকে দিতে চেয়েছিল। এখন তুই বল কিভাবে ওকে যে আর বাঁচিয়ে রাখে। শারিয়ার দাঁতে খিটমিট করে বলল। আমি তোদের কাউকে ছাড়বো না। কথাটা বলার সাথে সাথে শারিয়ারের তার হাতের কাছে যা পায় তাই দিয়ে তার ভাইদের দিকে এগিয়ে যায়, কিন্তু তার ভাইরা এটা দেখে হাসছে যে ঠিকমতো ভয়ে কথাই বলতে পারে না, সে আবার তাদের মারার জন্য তেড়ে আসছে। বড় হাস্যকর একটা ব্যাপার তাদের কাছে মনে হচ্ছে। শারিয়ার যখন তার ভাইদের আঘাত করতে যাবে ঠিক সেই সময় পুলিশ এসে শারিয়ারকে জাপটি মেরে ধরে। তারপরেও শারিয়ারের ছোটার জন্য অস্থির হয়ে পড়ছে, কিন্তু পারছে না সে। শারিয়ারের মেজো ভাই চিৎকার করে পুলিশকে বলল, অফিসার, এই মানুষরূপী জানোয়ার ভাইটা তার স্ত্রীকে হত্যা করেছে, আর এখন আমাদেরও হত্যা করার জন্য এগিয়ে আসতেছিল। মেজো ভাইয়ের কথা শুনে শারিয়ারের অবাক না হয়ে পারল না। থতমত চোখে শুধু চেয়ে আছে তাদের প্রত্যেকের দিকে। শারিয়ারকে পুলিশ থানায় নিয়ে যায়। অবশ্য শারিয়ার কিছুতেই আসতে চেয়েছিল না, কিন্তু পুলিশ তো পুলিশই হয়, তারা তাদের কাজ যথারীতি করতে বাধ্য। কিছুদিন পর শারিয়ারকে কোর্টে তোলা হলে সেখানে প্রমাণ হয় শারিয়ারের মেন্টালি কোনো সমস্যা আছে, অর্থাৎ তার মাথায় কোনো প্রবলেম আছে। আর এসব মানুষকে আমরা পাগল বলে থাকি। অতএব কোর্টে পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যায় শারিয়ার মেন্টাল, যার অর্থ বাংলা ভাষায় পাগল। ফাঁসির রায় থেকে বেঁচে গেলেও শাস্তির হাত থেকে রেহাই পায়নি সে। কমপক্ষে 2 বছরের কারাদণ্ড দেয় শারিয়ারকে, এবং তার দ্রুত চিকিৎসা করার রায় দিয়ে বিচার শেষ করলেন বিচারপতি। জেলে থাকা অবস্থায় শারিয়ারকে বিভিন্নভাবে চিকিৎসা দেওয়া হচ্ছিল, কিন্তু তার মধ্যে কিছু আসামিরা শারিয়ারকে বিরক্ত করা শুরু করে দেয়, আর একসময় নানাভাবে অত্যাচার করতে থাকে শারিয়ারকে। পাড়ায় পাড়ায় যেমন নেতাগিরি চলে, ঠিক তেমনি জেলের ভিতরেও নেতাগিরি চলে। জেলের এক কোনায় বসে বসে শান্তাকে বারবার মনে করছিল শারিয়ার। শান্তাকে খুব ভালোবেসে ফেলেছিল শারিয়ার। শান্তাই একমাত্র মেয়ে যে কিনা শারিয়ারকে বুঝতো, ভালোবাসতো। শান্তার স্মৃতি শারিয়ার কোনো মতে ভুলতে পারছে না। কিছু কিছু বিষয় বা জিনিস আছে যেটা ভুলে যাওয়ার চেষ্টা করলেও আরো বেশি মনে পড়ে। শারিয়ার কখনো ভেবে উঠতে পারেনি শেষ পর্যন্ত যাকে ভালোবেসেছিল তার খুনের মিথ্যা অপবাদেই আজ জেল খাটতে হচ্ছে তাকে। হঠাৎ করেই কয়েকজন লোক এসে শারিয়ারকে মারতে থাকে, কিন্তু শারিয়ার এখনো কিছু করতে পারছে না। ভয়ে বারবার তাদের পা জড়িয়ে মিনতি করে ছেড়ে দিতে হঠাৎ তাদের মধ্যে একজন লোক বলে উঠল, আব্বে পাগলা শালা, তুই নাকি তোর স্ত্রীকে হত্যা করছিস? তা তোর স্ত্রীকে না হত্যা করে আমাদের দিয়ে দিলেও পারতি, আমরা একটু টেস্ট করে দেখতাম তোর স্ত্রীর স্বাদ কেমন ছিল। লোকটির কথা শুনে শারিয়ার তার মাথাটা নিচু করে ফেলল এবং চোখ দুটি বন্ধ করে ভাবতে থাকে, যদিও সে আজ কিছু না করতে পারে তাহলে আর কোনোদিনও পারবে না। তারপর হঠাৎ করে শারিয়ার তার মাথা উঁচু করে চোখ মেলে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। শারিয়ারের মুচকি হাসি দেখে লোকগুলো কিছু বলার আগেই শারিয়ার 3-4টাকে মেরে সাথে সাথে শুইয়ে দেয়। আর যে লোকটি বাজে কথা বলেছিল তার গলা টিপে ধরে শারিয়ার বলল, কুত্তার বাচ্চা, এখন বল, এখন বল, বলছিস না কেন? শারিয়ারের চিৎকার যেন পুরো জেলখানাটা কেঁপে উঠেছে বারবার। চারদিক থেকে পুলিশ ছুটে এসে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। অবশেষে অনেক কষ্টের পর ছাড়াতে সফল হয় পুলিশ। শারিয়ারের অবস্থা সুবিধার মনে হচ্ছিল না বলে তাকে চিকিৎসার জন্য দ্রুত পাঠানো হলো। 2 বছর পর জেল থেকে বের হলো শারিয়ার। চোখ মেলে তাকিয়ে দেখলো বাইরের জগৎটাকে। এখন সে সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার মনে এখন রয়েছে অনেক বেদনা, যে বেদনা ভোলা বড় কঠিন তার কাছে। রাত প্রায় 11:45। শারিয়ারের বড় ভাই এখনো ঘুমায়নি, অথচ তার স্ত্রী সেই কবেই ঘুমিয়ে পড়েছে। শারিয়ারের বড় ভাই আজ অনেক খুশি, তার কারণ বহুদিন আগে নানা রকম কায়দায় করে শারিয়ার কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়েছে। আর আজ সকালে 2 বছর পর যখন শারিয়ার জেল থেকে বের হবে, অমনি তার লোকজন শারিয়ারকে জানে মেরে ফেলবে। এতক্ষণে মনে হয় শাহরিয়ার মরে কাঠ হয়ে গেছে। আহ, ভাবলেই খুশিতে মনটা লাফিয়ে উঠছে। এখন শুধু ভাবছি কাল সকালে ওর লাশ দেখে কিভাবে কান্নার অভিনয় করব। আরে এমনিতেই তো আমি অভিনয়টা খুব ভালো জানি। হঠাৎ শারিয়ারের বড় ভাই বুঝতে পারলো কেউ তার সামনে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলছে, ভাইয়া, ও ভাইয়া। শারিয়ারের ভাই ভয়ে যখন বাতি অন করে তখন যাকে দেখে তাতে সঙ্গে সঙ্গে চমকে যায় সে। শাহরিয়ার তুই? হ্যাঁ ভাইয়া, আমি এসেছি সঙ্গে। এই যে দেখো, রক্তমাখা ছুরিটাও নিয়ে এসেছি তোমার জন্য উপহার স্বরূপ। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? না হেসে আর পারলাম না। আর তোর তো এতক্ষণে
কাঠ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তুই এখনো বেঁচে আছিস কিভাবে? আমার মনে হয় তুই সেখান থেকে পালিয়ে এসেছিস। আর তুই কি ভেবেছিস তোর এই রং মাখা ছুরিটা দেখে আমি ভয় পাবো? বড়ই হাস্যকর। আমার লোকদের হাত থেকে বেঁচে গেলেও আমার হাত থেকে কে বাঁচাবে তোকে? নিজের বড় ভাইয়ের এমন কথা শুনে শাহরিয়ার তার ছুরিটায় লেগে থাকা রক্ত বুড়ো আঙুল দিয়ে মুছতে মুছতে নরম সুরে বলল, তোমাদের সবার সময় যে ফুরিয়ে আসছে ভাইয়া, বাঁচবে না, কেউ বাঁচবে না। কথাগুলো বলার পরই শাহরিয়ার জোরে জোরে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো, আর সাথে সাথে রুমের বাতি নিভে গেল। শাহরিয়ারের হাসিটা বাড়িটা যেন ফেটে যাচ্ছিল। এখন কেন জানি শাহরিয়ারের বড় ভাইয়ের মনে ভয়ের উৎপত্তি হচ্ছে। মনের অদন্তে কখন যে শাহরিয়ার ভাইয়ের শরীরে প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই শাহরিয়ার বড় ভাইয়ের। এরূপ ভয়ঙ্কর হাসির শব্দে শাহরিয়ারের বড় ভাবির নিদ্রা যে কোথায় পালিয়ে গেছে লাফ মেরে উঠল শাহরিয়ারের বড় ভাবি এবং তার স্বামীকে জড়িয়ে ধরে বলল, এসব কি হচ্ছে? হঠাৎ করেই আবার বাতি জ্বলে ওঠে, কিন্তু এখন আর হাসির শব্দ আসছে না। শাহরিয়ারের মেজ ভাই ও মেজ ভাবি দ্রুত তার বড় ভাই ও ভাবির রুমে আসে। তাদের সবার একই প্রশ্ন, এরূপ ভয়ঙ্কর হাসিটা ঠিক কার ছিল? কিছুক্ষণ চুপ থেকে বড় ভাই সবাইকে সবটা খুলে বলল। সেদিন রাতে সবাই বাড়ির প্রতিটা কোনায় কোনায় খুব ভালো করে দেখে, কিন্তু শাহরিয়ারকে খুঁজে পায়নি। এবং তারপরেও দিনও বিভিন্ন জায়গায় শাহরিয়ারের খোঁজ করলেও তার চিহ্নটুকু পাওয়া যায়নি। ধীরে ধীরে পার হয়ে যায় মাস খানিক সময়। আর এই সময়ের মধ্যে দেশের ডিকাস্টার উইন নামক নতুন একটি শক্তিশালী গ্যাং তৈরি হয়। দেশের এমন কোনো মানুষ নেই যে এই গ্যাংয়ের নাম শুনেনি। এই গ্যাংয়ের কাজ হলো মানুষকে সাহায্য সহযোগিতা করা এবং সব ধরনের ভালো কাজ এই গ্যাং করে থাকে। এছাড়াও দেশ থেকে আবর্জনা পরিষ্কার করা এই গ্যাংয়ের অন্যতম প্রধান কাজ। আর এই গ্যাংয়ের লিডার হচ্ছে সেই ভীতু ছেলেটি শাহরিয়ার সরকার। শাহরিয়ারের সামনে বসে একজন বৃদ্ধ বাবা হাউমাউ করে কাঁদছে। তার কারণ, কিছুদিন আগে তার একমাত্র মেয়েকে একটা লোক ধর্ষণ করে পৃথিবীর বুক থেকে তাকে আলাদা করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। টাকা পয়সা বাড়িঘর সব বিক্রি করে দিয়েছে শুধুমাত্র নিজের একমাত্র মেয়ের বিচারের জন্য, কিন্তু আফসোস বিচার হয়নি। শাহরিয়ার বৃদ্ধ লোকটিকে হেসে হেসে বলল, ধর্ষণের আবার বিচার হয় নাকি? আজ পর্যন্ত কোনো ধর্ষণের বিচার কি হয়েছে? আর যদিও বা হয় আমাদের এই বাংলাদেশে, তাহলে তো কোনো কথাই নাই। যদি একজন কোটিপতির মেয়ের ধর্ষণ হয় তাহলে বিচার হয়ে যাবে। যদি একজন এমপির মেয়ের ধর্ষণ হয় তাহলে বিচার হয়ে যাবে। যদি একজন ক্ষমতাশালী লোক বা নেতার মেয়ের ধর্ষণ হয় তাহলে বিচার হয়ে যাবে। কিন্তু যদি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের ধর্ষণ হয় তাহলে বিচার হয় না। যদি একজন দিনমজুর ঘরের মেয়ের ধর্ষণ হয় তাহলে বিচার হয় না। যদি একজন গরিব ঘরের মেয়ের ধর্ষণ হয় তাহলে বিচার হয় না। হ্যাঁ, এটাই আমাদের উন্নত মানের দেশ বাংলাদেশ, যে দেশে ধর্ষণ করা একটা ফ্যাশন হয়ে গেছে। যে ফ্যাশনটা আমাকে, আপনাকে, সবাইকে একত্রিত হয়ে আটকাতে হবে। অনেকে এর জন্য প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদের মতো প্রতিবাদ করে না। তাই আজ এই অবস্থা। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার কাছে আসছেন, বাকিটা আমি রেখে দিব। কিন্তু আবার এটা মনে করবেন না যে আমি গিয়েই লোকটিকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবো। একটা কথা মনে রাখবেন, সব ছেলেরাই ধর্ষণকারী হয় না, আবার সব মেয়েরাও ভালো হয় না। আমার হাত বহুদূর, জানতে খুব একটা দেরি হবে না আমার। আপনি আমার সাথে এখানে থাকেন, আপনার মেয়ের ব্যাপারটা ক্লিয়ার করা পর্যন্ত। যদি ছেলেটা সত্যি সত্যি ধর্ষক হয়ে থাকে তাহলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আর বেশি দেরি হবে না। ধর্ষণকারীদের বাঁচার কোনো অধিকার নেই। কিছুক্ষণ পর শাহরিয়ারের কাছে প্রমাণ চলে আসে যে ছেলেটা সত্যি সত্যি মেয়েটিকে ধর্ষণ করছে। শাহরিয়ার মেয়েটির ধর্ষণের ভিডিওটা ফোনের ছুঁড়ে মেরে বলল, ধর্ষণকারীদের বাঁচার কোনো অধিকার নেই, মেরে ফেলা ওকে। এমন হয় মারবি যাতে মানুষ ভয়ে আর এসব কাজ করতে অন্তত জানি 100 বার হলেও ভাবে। তারপর শাহরিয়ারের কথা মতো তার গ্যাংয়ের লোকজন তাই করলো। ওই পশুরূপী লোকটিকে নৃশংসভাবে মেরে রাস্তার এক কোণে ঝুলিয়ে রেখে এসেছে। পরের দিন সকালে শাহরিয়ার একটা বিশেষ কাজে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং দুপুরে সে কক্সবাজারের একটা হোটেলে গিয়ে ওঠে। বিকালে সে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে চোখের পাতা বন্ধ করে প্রকৃতিকে বেশ উপভোগ করছিল আর শান্তাকে মনে করছিল। কিন্তু সে যখন তার দুই নয়ন মিলে তাকায় তখন সে সামনে যাকে দেখতে পেল তাকে দেখে শাহরিয়ার হাঁটু গিরে বসে পড়ে,
যে বিশ্বাসই করতে পারছে না তার সামনে শান্তা দাঁড়িয়ে আছে। শারিয়ার এখন আর নিজেকে কি করেই বা ধরে রাখবে। সে দ্রুত গিয়ে শান্তার হাতখানি শক্ত করে ধরে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলল, তুই সত্যি বেঁচে আছো? তাহলে এতদিন কোথায় ছিলে? কিভাবে ছিলে? আমার মাথায় কিছুই আসছে না। ও শান্তা, তুই কিছু বলছো না কেন? কি হয়েছে তোমার? শারীরের জবাবে সে কিছুই বলল না। ঠাটে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, কে আপনি? আমার হাত ধরার সাহস পেলেন কোথায়? আর কি আপনার পরিচয়? শারীরের কিছু বলতে যাবে তার আগে সে দেখতে পেল একটা ছোট মেয়ে শান্তাকে আম্মু বলে জড়িয়ে ধরল। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ শারিয়ারকে পিছন থেকে কে যেন দৌড়ে এসে একটা লাথি মারে, যার কারণে শারিয়ার মাটিতে থুবড়ে পড়ে যায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে আনুমানিক 20 থেকে 21 বছরের একটা ছেলে রাগী দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। তোর সাহস কি করে হলো আমার বোনকে স্পর্শ করার? কে তুই? শারিয়ার কোনো মতে উঠে দাঁড়িয়ে বলল, আমি শাহরিয়ার সরকার, আর এই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা অর্থাৎ শান্তা আমার স্ত্রী। শারিয়ার নামটা শুনে তারা দুজনকে চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে ছেলেটি শাহরিয়ারের হাতখানি ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, আমার বোন শান্তা কোথায় দুলাভাই? তার মানে শান্তা তোমার বোন? হ্যাঁ, শান্তা আপু আমার বোন, কিন্তু সে কোথায়? তুমি কি আমার সাথে মজা করছো? শান্তা তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ও শান্তা আপু না দুলাভাই। হোয়াট? ও শান্তা আপুর যমজ বোন শান্তি আপু। শারিয়ার কথাটা শুনে একদম চুপ হয়ে যায়। শান্তাকে ফিরে পাওয়ার শেষ আশাটুকু সে হারিয়ে ফেলে। তার মানে সে শান্তা নয়, তার যমজ বোন শান্তি। হঠাৎ ছেলেটি আবার বলে উঠল, কি হলো বলুন, আমার বড় বোন কোথায়? কিন্তু শারিয়ার এখনো কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে, মাথাটা ঠিক হালকা নিচু করে। শারিয়ারের এমন চুপ করে থাকা দেখে এবার শান্তি চোখের অশ্রু ফেলতে ফেলতে শারিয়ারকে বলল, কি হলো বলুন? আমার বড় বোন কোথায়? বড় বোন আর ছোট ভাইটি হারিয়ে যায়। ভাগ্যের জোরে হাসপাতালে আমার এই ভাইটিকে পেয়ে গেলেও পাইনি আমার বোনের দেখা। বলুন না কোথায় সে? তাকে একবার জড়িয়ে ধরে কাঁদতে চাই, আর যে কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু শারিয়ার এখনো কোনো কিছুই বলছে না, চুপটি মেরে দাঁড়িয়ে আছে। জানেন, ছোটবেলায় আমরা যখন হারিয়ে যাওয়ার পর থেকে আমার বড় বোন শান্তাই খুব কষ্ট করে দুবেলা দুমুঠো খাবার এনে দিত। নিজে না খেয়ে থাকতো, কিন্তু আমাদেরকে কোনো সময় না খেয়ে থাকতে দিত না। যখন আমার বড় ধরনের একটি রোগ ধরা পড়ে তখন দিনে রাতে সব সময় কাঁদতো আপু, কারণ আমার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা আপু কোথায় পাবে, কি করে জোগাড় করবে, তাই ভেবে সব সময় অস্থির হয়ে থাকতো। কিন্তু এক সময় একজন লোক এসে বলল তার ছোট ভাইকে বিবাহ আবদ্ধ করে তার সম্পত্তি গুলো হাতিয়ে তাদের হাতে দিতে পারলে আমার অপারেশনের সমস্ত টাকাই তারা দেবে। প্রথমে আপু রাজি না হলেও পরে আমার কথা ভেবে রাজি হয়ে যায়। কিন্তু শান্তা আপু যখন আপনার সাথে থাকতে শুরু করে তখন সে বুঝতে পারে আপনার মতো ভালো মানুষকে ঠকানো তার ঠিক হবে না। জানেন, আপু যখন হসপিটালে আমার সাথে দেখা করতে আসতো সব সময় তখন আপনার কথা আমাকে বলতো আর কাঁদতো। কিন্তু এক সময় আমি আপুর হাত দুটো ধরে বলেছিলাম বিশ্বাস ভাঙাটা সবচেয়ে বড় অপরাধ, আর সেই অপরাধের টাকায় আমি আমার চিকিৎসা করাতে চাই না। শুধু আমার দিন ফুরানোর আগে আমার সাথে দেখা করে যেও শেষবারের মতো। সেদিন আপু কিছুই বলছিল না, কিভাবে কি করবে সেটাই ভেবে যাচ্ছিল প্রতিনিয়ত। কিন্তু যেদিন আমার অবস্থা খুব খারাপ ছিল সেদিন দীর্ঘ অপেক্ষা করেছিলাম আমি আপুর জন্য, কিন্তু আপু আর আসেনি। যন্ত্রণায় আমি বারবার আপুকে ডাকছিলাম, কিন্তু আমার সোনার টুকরো বোনটি আসেনি। যন্ত্রণায় যখন হাসপাতালের বেডে বারবার চিৎকার করে উঠছিলাম তখন বুঝতে পারলাম যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে আর আমার গলার লকেটটা খুব মনোযোগ সহকারে দেখছে। আমি সামনে তাকিয়ে দেখি শান্তা আপু, কিন্তু আসলে সে শান্তা আপু ছিল না, সে ছিল শান্তি আপু। শান্তা আপু ভেবে যখন আমি তাকে কিছু বলতে যাব তার আগে সে চিৎকার করে কোথায় যেন চলে গেল, এবং কিছুক্ষণ পর দেখলাম তার সাথে একজন বৃদ্ধ লোক এবং বৃদ্ধা মহিলাকে নিয়ে আসলো, আর তারাও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর হাউমাউ করে কান্না করে দিল। আর তারাই ছিল আমার মা বাবা। আর তারপর ডাক্তারের কাছ থেকে জানতে পারলো আমার রোগের কথা।
এবং তারা আর দেরি করেনি, দ্রুত আমার চিকিৎসার ব্যবস্থা শুরু করে ফেলে এবং আমি সম্পূর্ণ সুস্থ হলে হসপিটাল থেকে আমাকে এক বিশাল বাড়িতে নিয়ে যাওয়া হয়, আর সেটাই ছিল আমাদের বাড়ি। তারপর এক সময় শান্তা আপুর কথা জিজ্ঞেস করলে আমি সেদিন কিছুই বলতে পারিনি, নীরবে শুধু চোখের জল ফেলেছি সেদিন। প্লিজ বলুন আমার বোন কোথায়, কিভাবে আছে, কেমন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, দয়া করে বলুন, আপনার দুটো পায়ে ধরি, প্লিজ বলুন আমার বোন কোথায়। কান্নায় চোখের জল ফেলতে ফেলতে কথাগুলো বলল ছেলেটি, কিন্তু শাহরিয়ার এবার আর চুপ করে থাকতে পারেনি, কান্নায় ভেঙে পড়ে বলল, তোমার বোন আর এই পৃথিবীতে নেই, চলে গেছে বহু দূরে। এতটা দূরে চলে গেছে যে চাইলেও তাকে আর কোনো দিন ফিরিয়ে আনা যাবে না। কি বলছেন এগুলো? এই শান্ত, উনি কি বলছেন? যা বলছি তাই সত্যি। বলেন, আপনি মিথ্যা বলছেন। শান্তা আপু, কিছুই হয়নি, বলুন আপনার সব কথাগুলোই মিথ্যা। শান্তার বেঁচে নেই। আজ থেকে 2 বছর আগে পৃথিবীর মোহ ত্যাগ করেছে সে, মরে গেছে শান্তা। কথাটা শুনেই শান্তা শাহরিয়ারের কলার চেপে ধরে উচ্চ স্বরে বলল, না না না, আমার আপু মরতে পারে না, কিছুতেই না। তো তুই নিশ্চয়ই তুই আমার আপুকে খুন করছিস। কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়বো না। কথাটা বলার সাথে সাথে শান্তা একটা বড় পাথর উঠিয়ে শাহরিয়ারের মাথায় আঘাত করার আগেই শাহরিয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে শান্তি এবং নরম কণ্ঠে বলল, থাম তুই, উনি তোর বড়, তুই কোনো কিছু না জেনে শুনে এইভাবে তার উপর আঘাত করা ঠিক না। তারপর শান্তি শাহরিয়ারকে উদ্দেশ্য করে বলল, আপনি বলুন কি হয়েছিল আপুর, কেন সে আর এই পৃথিবীতে নেই? শান্তির কথার জবাবে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে শাহরিয়ার সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর শান্তা শাহরিয়ারের হাত দুটো ধরে বলল, আমায় আপনি ক্ষমা করে দিন দুলাভাই, আমি না জেনে শুনে আপনাকে আঘাত করতে চেয়েছিলাম, এর জন্য আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমি আপনার ভাই ভাবিকে কিছুতেই ছাড়বো না, তারা আমার বড় বোনকে হত্যা করেছে, আমি ওদেরকে কাউকে ছেড়ে দিব না। না শান্তা, এই লড়াইটা শুধু আমার, তাই ওদের প্রত্যেকের শাস্তি আমি দিব। অনেকটা দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আর না, এখন সময় এসেছে প্রতিশোধ নেওয়ার, তাদের প্রত্যেকটা অন্যায়ের জবাব দেওয়ার। কিন্তু দুলাভাই। কোনো কিন্তু না। তারপর শান্তি আর শান্তা বহু কষ্টে নিজেদের চোখের কোণের অশ্রু আটকিয়ে শাহরিয়ারকে তাদের বাসায় নিয়ে যায়। শান্তার মা বাবা শান্তার কথা জিজ্ঞেস করলে শাহরিয়ার শুধু চোখের অশ্রুতে ভাসিয়ে দিচ্ছে, কিছু বলতে পারছে না সে, কিছু বলতে পারছে না, সে কারণে তার মুখটি আর কোনো রকম শব্দ উচ্চারণ করতে চাচ্ছে না। শান্তার মা বাবার কথার জবাবে শাহরিয়ার চোখের জল ফেলা ছাড়া যখন আর কিছুই বলতে পারছিল না, তখন শান্তি বহু কষ্টে নিজের চোখের কোণের অশ্রু আটকিয়ে সবকিছু বলে দেয়। সবকিছু শুনে শান্তার বাবা মাও কাঁদতে থাকে। প্রায় 1 সপ্তাহ চলে গেল। শাহরিয়ার এখানে শান্তাদের বাসাতেই আছে। এখানে শান্তার পরিবারের সবার মন খারাপ। শান্তার পরিবারের অনেক আত্মীয় স্বজন শাহরিয়ারের কথাগুলো বিশ্বাস করছে না। তাদের অনেকের দাবি শান্তার খুন শাহরিয়ার করেছে। এই 1 সপ্তাহে শাহরিয়ার অনেক কিছু জানতে পারে সমুদ্র পারে আম্মু বলে জড়িয়ে ধরা ছোট মিষ্টি মেয়েটা শান্তির মেয়ে না, তাদের কোনো আত্মীয়র মেয়ে। শান্তিকে প্রায় সময় আম্মু বলে ডাকে এবং শান্তি এখনো অবিবাহিত। 1 সপ্তাহ 1 দিন পর শাহরিয়ার শান্তাদের বাড়ি থেকে নিজের শহরে অর্থাৎ ঢাকা চলে এসেছে এবং যাওয়ার আগে তাদের প্রত্যেককে সাবধানে থাকতে বলেছে, কারণ শাহরিয়ার এখন যুদ্ধের ময়দানে নামতে চলেছে। ঢাকা এসেই শাহরিয়ার এক এক করে তার ভাইদের কোম্পানিগুলো দখল করে নিচ্ছে। প্রায় অর্ধেক সম্পত্তি শাহরিয়ার দখল করে ফেলে, যা এক সময় শাহরিয়ারের ছিল, কিন্তু মিথ্যা ছলনা কায়দা করে তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এদিকে কে বা কারা ধীরে ধীরে তাদের সব সম্পত্তিগুলো দখল করে নিচ্ছে তা ভাবতে ভাবতে হতবাক হয়ে যাচ্ছে শাহরিয়ারের 2 ভাই ও 2 ভাবি। তারা বহু কষ্টে খবর নিয়ে জানতে পারে রিকাস্টার উইন নামের একটি গ্যাং তাদের সব কিছুতেই রাজত্ব বিস্তার করেছে। আর এমনিতেই রিকাস্টার উইন গ্যাং এর নামটা শুনেই প্রথমে তারা চমকে ওঠে, কারণ রিকাস্টার উইন গ্যাং এর নাম শুনেনি এমন কম সংখ্যক মানুষই রয়েছে। রাগে মাথায় হাত দিয়ে চিৎকার করে করে ফোনে কথা বলেছে শাহরিয়ারের মেজ ভাই। ওই ডিকাস্টার উইন কুত্তার বাচ্চাদের কলিজা এত পরিমাণ বেড়ে গেছে, তারা আমাদের সম্পত্তির দিকে হাত বাড়িয়েছে। তুই ওদের ব্ল্যাকবাস্টার গ্যাংয়ের কথা বলিসনি? কি এত বড় সাহস কুত্তার বাচ্চাদের?
ব্লকবাস্টার গ্যাংয়ের কথা নিয়েই হাসি তামাশা করছে? এই শোন, ওদেরকে বল তোদের দিন ফুরিয়ে এসেছে। কি এত বড় সাহস, আমাদের মারতে ওদের বেশ সময় লাগবে না এ কথা বলেছে? সঙ্গে সঙ্গে প্রচণ্ড রাগে ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলে 2 লাখ টাকার ফোন। হঠাৎ করেই শাহরিয়ারের বড় ভাবি এসে বলল, ওই গ্যাংয়ের সাহস কি করে হলো আমাদের খাবারের দিকে হাত বাড়ানোর? এসব ঝামেলায় যদি আমার নিষ্পাপ মেয়েটির কিছু হয়ে যায় তখন? আর ও হ্যাঁ, তুমি কি করে বুঝবে মাতৃত্বের ব্যথা? তুমি তো একটা অলক্ষণে, কখনো মা হতে পারবে না। মিমি সুলতানার এমন কথা শুনে রাগের বশে দুটো ঠাটিয়ে থাপ্পড় মেরে দেয় তার বড় ভাবি। থাপ্পড় খেয়ে মিমি সুলতানা একটু দূরে চলে যায়, আর তার কোল থেকে নিষ্পাপ মেয়েটি ফ্লোরে পড়ে গড়াগড়ি করে কাঁদতে থাকে। শাহরিয়ারের বড় ভাবি সেদিকে না তাকিয়ে রাগে গসগস করতে করতে সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে মিমি সুলতানা ফ্লোর থেকে তার শিশুটিকে উঠিয়ে নিজের বুকে জড়িয়ে নিয়ে তার স্বামীকে বেশ রাগী গলায় বলল, ছি, তোমার সামনে বড়ভাবে আমাকে থাপ্পড় মেরেছে, তারপরেও তুমি কিছু বললে না? এ কেমন স্বামী তুমি? এখানে আমি বা আর কি করব? তুমি তো খুব ভালো করেই জানো ভাবি মা হতে পারবে না। এই নিয়ে কথা তুললে ভাবি নিমিষেই রেগে ওঠে। তা জানা সত্ত্বেও কেন তুমি সেই কথা তুলতে গেলে? কি বা দরকার ছিল এই কথা বলার? নিজের স্বামীর কথার জবাবে মিমি সুলতানা আর কিছুই বলল না। দ্রুত সেখান থেকে তার রুমে চলে গেল। বিকেলবেলা নিরিবিলি বাসার এক কোণে বসে আছে শাহরিয়ার। খুব একা একা লাগছে তার। শান্তাকে হারিয়ে যে আজ বড় একা শাহরিয়ার। যদি আজ শান্তা বেঁচে থাকতো তাহলে বোধহয় তার একাকিত্বতা আর থাকতো না। হঠাৎ করেই শাহরিয়ারের ফোন বাজতে শুরু করে। শাহরিয়ার বিরক্তিমাখা মুড নিয়ে ফোনটা রিসিভ করে বলল, কে? আমি শান্তি। ও আচ্ছা, আপনি? হ্যাঁ, তো দুপুরে খাবার খেয়েছেন কি? না, কেন? খাইয়ে দেওয়ার সেই মানুষটি যে আর নেই। চুপ। আর কোনো কথা না বলে চুপচাপ দ্রুত খেয়ে নেবেন, কেমন? তারপর শান্তি শাহরিয়ারের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। পরের দিন সকালে আবার শাহরিয়ারের ফোনটা বেজে ওঠে এবং ফোন রিসিভ করে শাহরিয়ার যা শুনল তাতে শাহরিয়ারের রুহটা যেন কেঁপে ওঠে। কি রে ইঁদুরের বাচ্চা, অনেক দৌড়াদৌড়ি করিয়েছিস, কিন্তু আর না। কি ভাবছিস? হ্যাঁ, আমরা হাত গুটিয়ে চুপচাপ শুধু বসে থাকবো? মনোযোগ সহকারে শোন, তোর মৃত স্ত্রীর পরিবার সবাই এখন আমাদের কাছে বন্দী আছে। যদি তাদের মুক্তি করতে চাস তাহলে চলে আস আমাদের বাড়িতে, আর মোটেও তোর গ্যাং এর লোকজন নিয়ে আসবি না, তাহলে সবাই উপরে চলে যাবে। তাদের লাশ অবধি খুঁজে পাবি না তুই। আর হ্যাঁ, তোর স্ত্রীর যমজ বোনটাও না বেশ সুন্দরী। কে জানে আমার কোনো লোক তোর স্ত্রীর বোনকে স্বীকার করে ফেলে। তাই বলছি, কোনো রকম চালাকি না করে একা এবং খুব দ্রুত চলে আয়। ডিকুইন্টার উইন গ্যাং এর লিডার শাহরিয়ার সরকার। কথাগুলো বলার পরপরই শাহরিয়ারের বড় ভাই জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে হাসতে থাকে। শাহরিয়ার ফোন কেটে দিয়ে গভীরভাবে ভাবতে থাকে কি করে তাদের প্রত্যেককে উদ্ধার করা যায়, কিন্তু কিছুই ভেবে পাচ্ছে না সে। যতবার শাহরিয়ার গভীরভাবে ভাবে ততবারই ফলাফল তার কাছে শূন্য আসছে। কিছুতেই কোনো পথ খুঁজে পাচ্ছিল না সে। তাই আর কোনো কিছু না ভেবে শাহরিয়ার চলে যায় তাদের সেই আগের বাড়িটাতে। সেখানে গিয়ে দেখতে পেল শান্তার পরিবারের সবাইকে বেঁধে রাখা হয়েছে। শাহরিয়ারকে দেখতে পেয়ে দৌড়ে এসে একটা লাথি মারলো তার মেজো ভাই, যার ফলে শাহরিয়ার সঙ্গে সঙ্গে ফ্লোরে পড়ে যায়। ইচ্ছা করলেও কিছু করতে পারছে না শাহরিয়ার। অনেক খেলা খেলেছিস, এবার তোর খেলা শেষ করার সময় এসে গেছে। তারপর শাহরিয়ারের বড় ভাই শাহরিয়ারকে ইচ্ছে মতো আঘাত করতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে শাহরিয়ার, আর তার সামনে দাঁড়িয়ে অট্ট হাসিতে মেতে উঠেছে শাহরিয়ারের 2 ভাই। হাসির এক পর্যায়ে শাহরিয়ারের মেজো ভাই বলে উঠল, বেচারা কিছুক্ষণ পর চিরদিনের জন্য উপরে চলে যাবে। তা যাওয়ার আগে একটা বিরাট সত্য কথা শুনে যা। বাবার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, বরং আমরা বাবাকে গলা টিপে মেরে হার্ট অ্যাটাকের বাহানা তৈরি করেছিলাম। বেচারা শাহরিয়ার আজ কত বড় অসহায়। কথাটা বলার সাথে সাথে শাহরিয়ারের বড় ভাই হাতে এক ধারালো চকচকে অস্ত্র নিয়ে এগোতে থাকে শাহরিয়ারের দিকে। এক সময় শাহরিয়ারের কাছে এসেই যেই শাহরিয়ারকে শেষবারের মতো আঘাত করতে যাবে ঠিক তার আগেই শাহরিয়ার উঠে দাঁড়িয়ে পড়ে এবং তার বড় ভাই সহ তার সব লোকজনকে নিমেষেই মেরে শুইয়ে দেয়। সবাই ফ্লোরে গড়াগড়ি করে যন্ত্রণায় ছটফট করছে। বিশেষ করে
শাহরিয়ারের বড় ভাই। চোখ সহ মুখটাও রাগে লাল হয়ে গেছে শাহরিয়ারের। সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে তার মেজ ভাই। শাহরিয়ার তার মেজ ভাইয়ের দিকে এগোতে লাগলে তার মেজ ভাই দ্রুত গিয়ে শান্তার গলায় অস্ত্র ধরে বলল, খবরদার শাহরিয়ার, আমার কাছে আসবি না, তাহলে কিন্তু তোর এই শালাকে আমার মারতে বেশ সময় লাগবে না। হঠাৎ করেই শাহরিয়ারের মেজ ভাই ফ্লোরে লুটিয়ে পড়ল। তার প্রধান কারণ হচ্ছে মিমি সুলতানা। ভারী কিছু একটা দিয়ে নিজের স্বামীকে আঘাত করেন মিমি সুলতানা এবং কাঁদতে কাঁদতে বলল, শান্তাকে খুন করেছিস? কিছু বলিনি, অবশ্য তুই আমাকে রুমে বন্ধ করে রেখেছিলি সেদিন, না হলে আমি শান্তার হত্যা কখনো হতে দিতাম না। অনেক সহ্য করেছি, কিন্তু আর না, আর নিজেকে সামলাতে পারলাম না। তুই কেমন সন্তান রে, নিজের পিতাকেই হত্যা করেছিস? ছি, তোর মতো স্বামী যেন অন্য কারো ভাগ্যে না জোটে। কথাগুলো বলার পরপরই মিমি সুলতানা শান্তার পরিবারের সবার হাতের বাঁধন খুলতে ব্যস্ত হয়ে পড়ে। এতক্ষণ মেজভাবির কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল শাহরিয়ার। তারপর কিছু একটা বলতে যাবে তার আগেই পিছন থেকে কিছু একটা দিয়ে কেউ তার মাথায় আঘাত করে। এক হাত দিয়ে মাথা চেপে ধরে পিছন ফিরে তাকিয়ে দেখে তার বড় ভাবি। প্রচন্ড রাগী দৃষ্টিতে শাহরিয়ার এগোতে থাকে তার বড় ভাবির দিকে এবং তার বড় ভাবি ভয়ে হাতে থাকা জিনিসটি ফেলে দিয়ে পিছুতে থাকে। শাহরিয়ার, প্লিজ আমাকে কিছু করো না। আমি বাবা বা শান্তাকে কাউকে হত্যা করিনি, শুধু শেষে সাহায্য করেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দেও। কিন্তু শাহরিয়ার কোনো কথা ছাড়া কষে দুটো থাপ্পড় লাগিয়ে দেয় নিজের বড় ভাবির গালে। থাপ্পড় খেয়ে শাহরিয়ারের বড় ভাবি একদম স্তব্ধ হয়ে যায়। দোকান দিয়ে তেমন কিছু শুনতে পারছে না সে, এমনটা মনে হচ্ছে তার। চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে শাহরিয়ারের বড় ভাবি। সামনে থেকে দ্রুত একটা অস্ত্র উঠে নিয়ে দৌড়ে গিয়ে তার বড় ভাইকে আঘাত করতে চাইলেও থেমে যায় সে, ফেলে দেয় হাত থেকে অস্ত্র এবং রাগে গলায় বলল, তোদের মতো জানোয়াররা আমার হাতে মরলে আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগবে। শাহরিয়ারের কথাগুলো বলার কিছুক্ষণ পর পুলিশ এসে টেনে হিঁচড়ে নিয়ে যায় তার বড় ভাবি ও দুই ভাইকে। তাদের নিয়ে যাওয়ার আগেই শাহরিয়ার মুস্কি হেসে বলেছিল, ফাঁসির জন্য প্রস্তুত থাকিস তোরা। আমি না চাইলেও তবুও তোমার সাথে অনেক অন্যায় কাজ করে ফেলেছি। প্লিজ শাহরিয়ার, দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি নিজেও ঠিক জানি না আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারতাম কিনা, কিন্তু আপনার কোলে থাকা নিষ্পাপ সন্তানের দিকে তাকিয়ে আপনাকে ক্ষমা করতে আমি বাধ্য হলাম। অবশেষে শাহরিয়ারের দুই ভাইয়ের ফাঁসি হলেও ফাঁসি হয়নি তার বড় ভাবির। তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার কিছুদিন পর নিজের বাবার কথা অনুযায়ী সম্পত্তিগুলো গরিবদের মাঝে দান করে দেয়। কিছুদিন যাবৎ শাহরিয়ারকে শান্তির সাথে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সবাই চাপ দিচ্ছে। এমনকি শান্তি নিজেই স্বয়ং বহুবার বলেছে শাহরিয়ারকে, কারণ শান্তি নিজের অজান্তেই মনের গৃহণে শাহরিয়ারকে জায়গা দিয়ে ফেলেছে। অবশেষে বহু কষ্টে শান্তি শাহরিয়ারের সাথে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হয়। দ্বিতীয়বারের মতো বাসর হচ্ছে শাহরিয়ারের। ধীরে ধীরে পা চালিয়ে বাসর ঘরে প্রবেশ করতে শান্তি বিছানা থেকে নেমে পা ছুঁয়ে সালাম করলো তাকে। শাহরিয়ার শান্তির দুহাত ধরে উঠিয়ে নরম ও মিষ্টি গলায় বলল, আমাকে কয়েকটা দিন সময় দেন সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য। এটা আপনার প্রতি আমার বিশেষভাবে অনুরোধ। আচ্ছা, সে না হয় দিলাম, কিন্তু আমাকে কোনোদিন কষ্ট নামক সবচেয়ে বড় জিনিস কোনো সময় আমাকে দিবেন না, কারণ আমি কারো দেওয়া কষ্ট সহ্য করতে পারি না। আমি যদি তোমাকে কখনো কষ্ট দেই তাহলে তোমার আদরের ছোট ভাই কি আমাকে আস্ত রাখবে? আচ্ছা, তাহলে আসুন ঘুমিয়ে পড়ি। তাছাড়া আর কি বা করার? আমার না খুব লজ্জা লাগছে আপনার সাথে ঘুমাবো ভেবে। তা বলছি কি, আমাদের মাঝখানে একটা কোলবালিশ থাকলে বেশ ভালো হতো। শাহরিয়ারের এমন কথা শুনে ভুরু কুঁচকে শান্তি শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার সেটা এড়িয়ে গিয়ে মাঝখানে কোল বালিশটিকে বিছানায় এক পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। অতএব শান্তিও আর কিছু না ভেবে বিছানার অন্য পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন শাহরিয়ার অনুভব করছে কেউ একজন তার ঠোঁট এবং গালে হালকা হালকা ভাবে চুমো খাচ্ছে। মিটমিট করে তাকিয়ে দেখলো শান্তি, আর সাথে সাথে চমকে ওঠে। কি হলো, এইভাবে চমকে উঠলেন কেন? না মানে আসলে শান্তাও না আমাকে এইভাবে ঘুম থেকে উঠাতো, কিন্তু সে তো আর নেই। শাহরিয়ারের কথাগুলো বলার পরপরই শান্তি শাহরিয়ারকে জোর করে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে আস্তে আস্তে নরম কণ্ঠে বলল, শান্তা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আর আজ থেকে তুমি আমায় শান্তি না বরং শান্তা বলে ডাকবে, এবং আজ থেকেই আমার সব কথা মেনে চলবে।
কারণ আমি শান্তার মতো নরম মনের মানুষ নই, একটু রাগীও বটে। ওকে মহারানী জি।